নাগপুরের সকাল সেদিনও তেমনই ছিল, যেমনটা প্রতিদিন হয়। রাস্তায় ছুটন্ত বাস, সিগন্যালে দাঁড়িয়ে থাকা গাড়ি, অটোওয়ালাদের তাড়া আর ফুটপাতে চলতে থাকা জীবন। সীতাবড়ীর মোড়কে শহরের হৃৎপিণ্ড বলা হয়, কিন্তু এই হৃৎপিণ্ডে স্পন্দনের সাথে সাথে এক ধরনের উদাসীনতাও থাকে। এখানে প্রতি ঘণ্টায় হাজার হাজার মানুষ যাতায়াত করে, কিন্তু কেউ থেমে কারোর দিকে তাকায় না। প্রত্যেকেই যেন বেরিয়ে যেতে চায়, যেন অন্য কারোর অসহায়তা দেখে ফেললে তার নিজের গতি স্লথ হয়ে যাবে। মোড়ের এক প্রান্তে, যেখানে ফুটপাত রাস্তা থেকে সামান্য নিচে নেমে এসেছে, সেখানে একটি মহিলা বসেছিল। তার সামনে একটি পুরনো প্লাস্টিকের চাদর বিছানো ছিল, যার উপর অল্প কিছু সবজি সাজানো ছিল। আলু, পেঁয়াজ, টমেটো, কাঁচা লঙ্কা আর সামান্য ধনেপাতা। সবজি খুব একটা বেশি ছিল না, কিন্তু যেভাবে সেগুলো রাখা ছিল তা দেখে পরিষ্কার বোঝা যাচ্ছিল যে এটা কেবল দোকান নয়, তার বেঁচে থাকার একমাত্র অবলম্বন। মহিলার বয়স ৫০ বছরের আশেপাশে হবে, কিন্তু চেহারায় বয়সের ছাপের চেয়ে বেশি ছিল বছরের পর বছর জমে থাকা ক্লান্তি। এমন ক্লান্তি যা প্রতিদিন সকালে উঠে নিজেকে এই কথা বলা থেকে আসে যে আজকেও কোনোভাবে দিনটা পার করতে হবে। সেই মহিলার নাম ছিল কমলা। কমলা খুব একটা কথা বলতো না। অন্যান্য সবজিওয়ালারা হাঁক ডাক দিত, দাম বলতো আর ক্রেতাদের টানার চেষ্টা করত। কিন্তু কমলা চুপচাপ বসে থাকত। কেউ সামনে আসলে সে সামান্য মাথা নাড়িয়ে সবজি ওজন করে দিয়ে দিত। মনে হতো যেন তার ভেতরে কোনো পুরনো কথা চেপে বসে আছে, যা তার কণ্ঠস্বরকে ভেতরেই আটকে দিয়েছে। সেই সকালে কমলা বারবার তার শাড়ির আঁচল মুঠো করে চেপে ধরছিল। এটা অভ্যাস ছিল না, এটা ছিল ভয়। গত কয়েকদিন ধরে নগর নিগমের গাড়ি বারবার আসছিল। জবরদখল উচ্ছেদের অভিযান চলছিল। গরিবের জন্য এই অভিযান সবসময় একই রকম হয়। আজ আছো, কাল কেউ আসবে আর বলবে হটো। তোমার রুজি রোজগারকে এক কথায় অবৈধ ঘোষণা করে দেওয়া হয়। ঠিক সেই সময় মোড়ের অন্য প্রান্তে শোরগোল শুরু হল। ৩টে সাদা সরকারি গাড়ি এসে থামল, সাথে পুলিশের জিপও ছিল। মোড়ের কোলাহল যেন এক মুহূর্তের জন্য থেমে গেল। মানুষ জানত না কে এসেছে, কিন্তু সরকারি গাড়ির ধরন আর পুলিশের সতর্ক চোখ বলে দিচ্ছিল যে বড় কেউ এসেছে। কেউ ফিসফিস করে বলল, ডিএম সাহেব। কমলা মাথা তুলল না, সে শুধু নিজের সবজিগুলো আরও কাছে টেনে নিল। পাশে বসে থাকা এক ছোট ছেলে, যে কোনো সবজিওয়ালার ছেলে হবে, নিচু স্বরে বলল, মাসি, আজ সব হটিয়ে দেবে। কমলা কিছু বলল না, শুধু তার মাথায় হাত রাখল, যেন বাচ্চাটিকে নয়, নিজের ভয়কে চুপ করাচ্ছে। ডিএম অজয় প্রতাপ সিং গাড়ি থেকে নামলেন। ওনার বয়স ৪৫-এর আশেপাশে ছিল। বেশ গাম্ভীর্যপূর্ণ চেহারা, চোখে কঠোরতা আর চলনে সেই আত্মবিশ্বাস যা উচ্চ পদের সাথেই আসে। ওনার সাথে নগর নিগমের আধিকারিকরা ছিলেন, পুলিশ ছিল আর কিছু লোক হাতে ফাইল নিয়ে দাঁড়িয়েছিল। অজয় এদিকে ওদিকে এক নজর তাকালেন এবং গম্ভীর স্বরে বললেন, জবরদখল হটিয়ে দিন, রাস্তা পরিষ্কার দেখা চাই। নগর নিগমের কর্মীরা এগিয়ে গেল। কিছু সবজিওয়ালা সাথে সাথেই তাদের জিনিসপত্র গুছিয়ে নিতে শুরু করল। কেউ হাত জোড় করল, কেউ তর্ক করার চেষ্টা করল, কিন্তু তর্ক সেখানে মরে যায় যেখানে সামনে সরকার দাঁড়িয়ে থাকে। কমলা তবুও উঠল না। তার চোখ সামনে ছিল, কিন্তু দৃষ্টি যেন অনেক গভীরে হারানো, এমন এক জায়গায় যেখানে আজকের কোলাহল পৌঁছতে পারে না। একজন কর্মী তার চাদরের দিকে এগিয়ে গেল। মা, ওঠো, জিনিসপত্র সরাও। কমলা প্রথমবারের মতো পরিষ্কার গলায় বলল, সাহেব, ১০ মিনিট সময় দিন। তার গলায় রাগ বা অভিযোগ কিছুই ছিল না, ছিল কেবল সেই ক্লান্ত মিনতি যা চরম অসহায়তা থেকে জন্ম নেয়। কর্মীটি বিরক্ত হয়ে চাদকটি টেনে দিল। সবজিগুলো ছড়িয়ে পড়ল, একটা টমেটো ফেটে রাস্তার ধুলোয় মিশে গেল। কমলা নিচু হয়ে সবজিগুলো কুড়াতে শুরু করল। সে খুব তাড়াতাড়ি করছিল, যেন তার হাতে সময় নেই। ঠিক সেই মুহূর্তে অজয়ের নজর কমলার উপর পড়ল। এটা করুণার দৃষ্টি ছিল না, এটা ছিল এক অদ্ভুত চেনা মানুষের উপর স্থির হয়ে যাওয়া দৃষ্টি। যেন কোনো পুরনো জায়গার গন্ধ হঠাৎ অন্য কোথাও পাওয়া গেলে মানুষ যেমন থমকে বাড়ায়। অজয় দুপা এগিয়ে গেলেন। কমলাও মাথা সামান্য তুলল। তাদের চোখাচোখি হল। কমলার চোখে খিদে ছিল না, ছিল স্মৃতি। অজয়ের চেহারায় কঠোরতা ছিল, কিন্তু তার পেছনে মানুষটা এক মুহূর্তের জন্য টলে গেল। কমলার ঠোঁট নড়ল। সে কিছু বলতে চাইছিল, কিন্তু ভয় পাচ্ছিল। তারপর খুব নিচু স্বরে, প্রায় কাঁপতে কাঁপতে, সে শুধু একটা শব্দ বলল, অজয়। অজয়ের পা থমকে গেল। আপনি আমাকে কি ডাকলেন? ওনার কণ্ঠস্বর তখন বেশ চড়া ছিল। আধিকারিকদের নামের সাথে সাহেব যুক্ত থাকে, আর অনুমতি ছাড়া নাম ধরে ডাকাটা সীমা লঙ্ঘনের মতো মনে হয়। কমলা ঘাবড়ে গেল। সে সাথে সাথে নজর নিচু করে নিল।
না না সাহেব, ভুল করে মুখ দিয়ে বেরিয়ে গেছে। অজয় আবার জিজ্ঞেস করলেন, এবার একটু নিচু স্বরে, তুমি আমাকে চেনো? কমলার দম বন্ধ হওয়ার উপক্রম, আঙুলগুলো কাঁপছিল। সে নিজেকে বাঁচানোর চেষ্টা করে বলল, আমি কাকে চিনব সাহেব, আমি তো সামান্য গরিব মানুষ। অজয় এক পা আরও কাছে আসলেন, তাহলে নাম কিভাবে নিলে? কমলার চোখ ভরে আসল। সে এখানে কাঁদতে চাইছিল না। গরিবের কান্নাকেও মানুষ নাটক মনে করে। সে ঠোঁট কামড়ে কান্না আটকানোর চেষ্টা করল, কিন্তু একটা শব্দ মুখ দিয়ে বেরিয়ে গেল, তোর মা? এই শব্দটা কেবল বাতাসে ভাসল না, অজয়ের বুকে এসে লাগল। ওনার চেহারা কঠোর থাকলেও ভেতরটা চুরমার হতে শুরু করল। কমলা মাথা তুলল, তার কণ্ঠে বছরের পর বছর চেপে রাখা যন্ত্রণা ফুটে বেরোল। আমিও কি করেছি রে বেটা? আমি শুধু দেখলাম তুই ঠিক তেমনই আছিস যেমনটা তুই শহরে যাবার দিনে ছিলিস। অজয়ের নিঃশ্বাস আটকে গেল। কমলা কাঁপতে কাঁপতে বলল, তোর মা মারা যাওয়ার পর তুই আমার বাড়িতে ছিলি। 3 বছর রাতে উঠে কাঁদদিস, মাকে ডাকতিস, আমি তোকে চুপ করাতাম। তোর বইপত্র, তোর স্কুলের বেতন, তোর জুতো সব আমিই জোগাড় করেছিলাম। অজয়ের গলা বুঝে আসল। আশেপাশে দাঁড়িয়ে থাকা অফিসাররা হতভম্ব হয়ে গেলেন। একজন পুলিশকর্মী কিছু বলতে যাচ্ছিলেন, কিন্তু অজয় হাত তুলে তাকে থামিয়ে দিলেন। সেই ইশারায় আদেশ নয়, বরং এক ধরনের ভয় ছিল যে কেউ যদি কিছু বলে ফেলে তবে ভেতরের বাঁধ ভেঙে যাবে। কমলা কাঁদতে শুরু করল। সে চোখের জল মুছল না। সে বলল, তোর মা মরার আগে বলেছিল, কমলা, আমার ছেলেকে পড়িয়ে দিও। আমি তোকে পড়িয়েছি। আমি খুশি ছিলাম যে তুই বেঁচে গেলি। তারপর তুই বড় হয়ে অফিসার হয়ে চলে গেলি। অজয়ের মনে হল যেন সারা পৃথিবীটা বনবন করে ঘুরছে। এটা সেই জায়গা যেখানে সে পরিদর্শনে এসেছিল, কিন্তু এখন এটা তার জন্য আদালত হয়ে দাঁড়িয়েছে। সে কিছু বলতে চাইল, কিন্তু ভাষা খুঁজে পেল না। উনার চোখ থেকে এক ফোঁটা জল গড়িয়ে পড়ল। কমলা সাথে সাথেই বলল, কেঁদিস না বেটা, লোকে বলবে ডিএম দুর্বল। আর তারপর সে নিজেই ডুকরে কেঁদে উঠল। তার চোখের জল সেই চাদরের উপর পড়ছিল যেখানে তার সবজিগুলো রাখা ছিল। পুরো মোড় জুড়ে এক নিস্তব্ধতা নেমে আসল। কেউ ক্যামেরা নামিয়ে নিল, কেউ নিজের চোখের জল মুছল। অজয় প্রতাপ সিং প্রথমবারের মতো বুঝলেন যে কখনো কখনো পরিদর্শন রাস্তার নয়, নিজের ভেতরের করতে হয়। মোড়ে যা কিছু ঘটল তা কয়েক মিনিটের মধ্যেই হয়ে গেল, কিন্তু সেই কয়েক মিনিট অজয় প্রতাপ সিংয়ের জীবনে বহু বছরের হিসেব খুলে দিল। যখন তিনি নিজের সরকারি গাড়িতে বসলেন, ড্রাইভার ইঞ্জিন স্টার্ট করে দিল, কিন্তু অজয় হাত তুলে তাকে থামিয়ে দিলেন। গাড়ি সেখানেই দাঁড়িয়ে থাকল। বাইরে নাগপুর তার প্রতিদিনের কোলাহলে চলছিল, কিন্তু গাড়ির ভেতরে এক ব্যক্তি বসেছিল, যার ভেতরে হঠাৎ কোনো এক পুরনো দরজা খুলে গিয়েছিল। কমলা সেখানেই বসেছিল, সেই একই জায়গায় যেখানে তার সবজিগুলো ছড়িয়ে পড়েছিল। তার চোখের জল থেমে গিয়েছিল, কিন্তু চেহারা তখনও ভেজা ছিল। সে বারবার নিজের শাড়ির আঁচল ঠিক করছিল, যেন নিজেকে গুছিয়ে নেওয়ার চেষ্টা করছিল। তার ভয় ছিল যে হয়তো সে বেশি কিছু বলে ফেলেছে। গরিবের মনে সবসময় এই ভয় থাকে যে তার সত্য কোনো বড় মানুষের জন্য সমস্যা হয়ে দাঁড়াতে পারে। অজয় গাড়ি থেকে নামলেন এবং কারুর দিকে না তাকিয়ে সরাসরি কমলার সামনে এসে দাঁড়ালেন। ওনার সাথে থাকা আধিকারিকরা দ্বিধায় ছিলেন। কেউ বুঝতে পারছিল না যে এই পরিদর্শন হঠাৎ কোন মোড় নিল। অজয় নগর নিগমের আধিকারিকদের দিকে তাকিয়ে বললেন, সবজি সরাবেন না, এখন নয়। এই আদেশ ছোট ছিল, কিন্তু তাতে কোনো কঠোরতা ছিল না, ছিল এক গভীর স্থৈর্য। কমলা ভয় পেয়ে জিজ্ঞেস করল, বেটা, আমি কি কিছু ভুল করে ফেলেছি? অজয় প্রথমবারের মতো তাকে কেবল একজন সবজি বিক্রেতা মহিলার মতো দেখলেন না। তিনি বললেন, না কমলা, তুমি কিছুই ভুল করনি। এই কথা বলতে গিয়ে ওনার গলা ধরে আসল, কিন্তু তিনি নিজেকে সামলে নিলেন। কিছু সময় দুজনেই চুপ করে থাকলেন। মোড়ের কোলাহল আবার ফিরে এসেছিল, কিন্তু তাদের মাঝে এক আলাদা নিস্তব্ধতা বিরাজ করছিল। অজয় নিচু স্বরে জিজ্ঞেস করলেন, তুমি কিভাবে জানলে যে আমি এখানেই আছি? কমলা মাথা নিচু করে বলল, শহর ছোট রে বেটা, সংবাদপত্রে ছবি ছাপা হয়, লোকে বলে অমুক জায়গায় ডিএম সাহেব এসেছেন, আমি শুধু চিনে নিয়েছি। অজয়ের মনে পড়ল শহর আসার পর কতবার তিনি পেছনে ফিরে টাকানোর চেষ্টা করেছিলেন, এবং প্রতিবার নিজেকে বুঝিয়েছিলেন যে এগিয়ে যাওয়ার জন্য পেছনে তাকাতে নেই। কিন্তু আজ অতীত সামনে দাঁড়িয়েছিল, এবং তা অত্যন্ত ভারী ছিল। অজয় বললেন, এখানে কথা বলা সম্ভব নয়, তুমি আমার সাথে চলো।
কমলা ঘাবড়ে গিয়ে বলল, কোথায় বেটা? অজয় বললেন, হাসপাতালে। তোমার হাঁটু দুটো ঠিক মনে হচ্ছে না, আর কথা বলাও প্রয়োজন। কমলা কিছু বলতে চাইল, কিন্তু তারপর চুপ হয়ে গেল। সে নিজের সবজিগুলো গুছিয়ে নিল। আশেপাশে দাঁড়িয়ে থাকা মানুষজন নিজে থেকেই রাস্তা ছেড়ে দিল। না কোনো রসিকতা ছিল, না কোনো কটাক্ষ। যেন সবাই বুঝে গিয়েছিল যে এটা কোনো সাধারণ দিন নয়। সরকারি হাসপাতালের ভবনটি পুরনো ছিল। দেয়ালের পলেস্তারা জায়গায় জায়গায় খসে পড়েছিল। করিডোরে ওষুধের মিশ্র গন্ধ, আর বেঞ্চে বসে থাকা মানুষ যারা অপেক্ষা করতে জানে। কমলা এই জায়গাটিকে চিনত। সে এখানে বহুবার এসেছিল, সাধারণত খালি পকেটে আর ভারী মন নিয়ে। অজয় ডাক্তারের সাথে কথা বললেন। পরীক্ষা হল। রিপোর্টে হাঁটুর পুরনো ব্যথা, রক্তাল্পতা আর অনবরত খাটনি থেকে আসা ক্লান্তি ধরা পড়ল। ডাক্তার বললেন যে বিশ্রাম নেওয়া জরুরি এবং ভারী কাজ থেকে বিরত থাকতে হবে। কমলা মৃদু হাসির সাথে বলল, ডাক্তার সাহেব, বিশ্রামের দাম খুব বেশি। ডাক্তার চুপ থাকলেন। অজয়ের রিপোর্টটি হাতে নিলেন। উনার মনে হল এটা কোনো মেডিকেল রিপোর্ট নয়, বরং সেই বছরগুলোর হিসেব যা কমলা কোনো অভিযোগ ছাড়াই কাটিয়ে দিয়েছে। তিনি বললেন, তুমি বসো, এবার সব বলো। কমলা এক দীর্ঘশ্বাস ফেলল। এই দীর্ঘশ্বাস ছিল সেই ৩ বছরের, যা সে কখনো কারোর কাছে পুরোপুরি বলেনি। সে বলা শুরু করল। সে জানালো যে যখন অজয়ের মা অসুস্থ হয়েছিলেন তখন সে খুব ছোট ছিল। বাবা আগেই মারা গিয়েছিলেন, মা হাসপাতালে থাকত আর বাচ্চাটা বাড়িতে একা। আমি ওই পাড়াতেই থাকতাম আর তোর মায়ের ঘনিষ্ঠ বান্ধবী ছিলাম। মরার আগে তোর মা আমার হাত ধরে বলেছিল, ছেলেটাকে একা ছেড়ে দিও না। কমলা আরও জানালো যে এরপর অজয় তার বাড়িতে চলে আসে। প্রথমে কয়েকদিন, তারপর কয়েক মাস, আর তারপর পুরো ৩ বছর। সে রাতে ভয় পেয়ে জেগে উঠত, জ্বরে পুড়ে যেত, মাকে ডাকত। কমলা রাত জেগে পাহারা দিত। স্কুলের বইপত্র, বেতন আর জামা কাপড় সবই সে সামলেছে। অন্যের বাড়িতে কাজ করে আর সবজি বিক্রি করে সে এসব করেছিল। অজয়ের চোখ বন্ধ হয়ে আসল। ওনার সেই সকালগুলোর কথা মনে পড়তে লাগল, যখন স্কুলে যাওয়ার সময় কেউ ওনাকে টিফিন ধরিয়ে দিত। সেই বিকেলগুলোর কথা মনে আসল, যখন কেউ ওনার চুলে তেল লাগিয়ে দিত। আর সেই রাতগুলোর কথা, যখন কেউ ওনার মাথায় হাত রেখে বলতো যে ভয় পাওয়ার কিছু নেই। কমলা জানালো যে ৩ বছর পর অজয়ের মামা আসলেন এবং তাকে নিজের সাথে নিয়ে গেলেন। মামা বলেছিলেন যে বাচ্চাটা এবার পড়বে আর বড় হবে। কমলা তাদের আটকায়নি। সে জানত যে যদি অজয় ওখানেই থেকে যায় তবে হয়তো তার জীবন ওখানেই আটকে যাবে। যাওয়ার সময় অজয় খুদ কেঁদেছিল। অজয়ের গলা বুঝে আসল। তিনি বললেন, আমি আর কখনো ফিরে আসিনি। কমলা ধীরে ধীরে বলল, ফিরে আসা সবার ভাগ্যে থাকে না রে বেটা। কিছু মানুষ ফিরে আসে না কারণ তারা ফিরে আসতে ভয় পায়। অজয় স্বীকার করলেন যে ওনার ভয় লাগত। যদি তিনি ফিরে আসতেন তবে সব মনে পড়ে যেত আর তিনি ভেঙে পড়তেন। কমলা শান্ত স্বরে বলল, দুর্বল হওয়া খারাপ কিছু নয়, ভুলে যাওয়াটা খারাপ। কিছুক্ষণ নিস্তব্ধতা রইল। পাশের ওয়ার্ড থেকে কোনো বাচ্চার কান্নার শব্দ এলো। অজয়ের মনে হল যেন তিনি নিজেই কাঁদছেন। তিনি জিজ্ঞেস করলেন, কমলা, আমি তোমার জন্য কি করতে পারি? কমলা সাথে সাথেই মাথা নাড়ল। কিচ্ছু না, তুই ভালো আছিস, এটাই আমার জন্য অনেক। অজয় বুঝতে পারলেন যে এই মহিলা সাহায্য নয়, স্বীকৃতি চায়। সে চায় যে তার সেই ৩ বছর কোনো কাগজে নয়, কারুর হৃদয়ে স্থান পাক। অজয় উঠলেন। তিনি ডাক্তারকে বললেন যাতে কমলার চিকিৎসা ঠিকমতো চলে। তারপর তাকে বললেন, আজ তুমি এখানেই থাকবে, বাকিটা পরে দেখব। কমলা প্রথমবারের মতো শান্তিতে মাথা নাড়ল। অজয় প্রতাপ সিং সেই রাতে সরকারি বাংলোয় অনেক রাত পর্যন্ত জেগে থাকলেন। জানালার বাইরে নাগপুরের রাস্তাগুলো চকচক করছিল, কিন্তু ভেতরে কোথাও অন্ধকার ছিল। টেবিলের ওপর সরকারি ফাইলগুলো খোলা ছিল, কিন্তু ওনার নজর বারবার এক খালি কোণের দিকে চলে যাচ্ছিল, যেন সেখানে কেউ বসে আছে। ওনার বারবার কমলার চেহারা মনে পড়ছিল, এখনকার মতো নয়, বরং ওনার ছোটবেলার মতো। সেই মুখ, সেই চোখ, সেই হাত, যা মায়ের মৃত্যুর পর ওনার মাথায় স্থির থাকত।
ওনার মনে পড়ল মায়ের মৃত্যুর পর তিনি কিভাবে চুপচাপ হয়ে গিয়েছিলেন। স্কুলে কেউ প্রশ্ন করলে তিনি মাথা নিচু করে থাকতেন। রাতে ঘুম আসত না। সেই সময় কমলা ছিল যে ওনাকে কোলে নিয়ে বসে থাকত। অজয় চেয়ার থেকে উঠে ঘরে পায়চারি করতে শুরু করলেন। ওনার মনে পড়ল সেই দিনটা যখন মামা ওনাকে নিয়ে যেতে এসেছিলেন। নতুন বই, নতুন শহর, নতুন ভবিষ্যৎ। কমলা সেদিন কিছুই বলেনি। সে শুধু ওনার কাপড়গুলো একটা থলিতে ভরেছিল আর যাওয়ার সময় ওনার মাথায় হাত রেখে বলেছিল, ভালো করে পড়াশোনা করিস। সেই বাক্যে কোনো প্রত্যাশা ছিল না, কোনো অভিযোগ ছিল না, কেবল মেনে নেওয়া ছিল। আর সেই মেনে নেওয়াটাই আজ ওনার বুকে কাঁটার মতো বিঁধছিল। পরদিন সকালে অজয় যখন অফিসে পৌঁছলেন তখন তিনি আগের মতো ছিলেন না। ওনার চেহারায় সেই একই কঠোরতা ছিল, কিন্তু চোখে ছিল অস্থিরতা। এডিএম মিটিংয়ের কথা মনে করিয়ে দিলেন। নগর নিগম, পুলিশ আর রাজস্ব বিভাগের আধিকারিকরা কনফারেন্স রুমে বসেছিলেন। সবাই ভাবছিল আজকের বৈঠক সাধারণ হবে, কিন্তু অজয় জানতেন যে আজকের বৈঠক ওনার ভেতরে চলতে থাকা লড়াইয়ের অংশ। মিটিংয়ে নগর নিগম আধিকারিক বললেন যে ফুটপাত বিক্রেতাদের ওপর অভিযান জোরদার করতে হবে। শহরের সৌন্দর্য আর যাতায়াত ব্যবস্থা বিগড়ে যাচ্ছে, তিনি যুক্তি দিলেন। অজয় মন দিয়ে শুনলেন। তারপর তিনি জিজ্ঞেস করলেন, আপনারা কি কখনো ভেবেছেন যে যাদের আমরা প্রতিদিন সরিয়ে দিই তারা যায় কোথায়? ঘরে নিস্তব্ধতা নেমে আসল। আধিকারিক জবাব দিলেন, স্যার, এটা আমাদের দায়িত্বের মধ্যে পড়ে না। অজয় চেয়ার থেকে সামান্য ঝুঁকে বললেন, যদি এটা আমাদের দায়িত্ব না হয় তবে আমাদের দায়িত্ব ঠিক কি? কারোর কাছে কোনো জবাব ছিল না। মিটিং আনুষ্ঠানিকভাবে শেষ হয়ে গেল, কিন্তু অজয় জানতেন যে আসল প্রশ্নটি ওখানেই রয়ে গেছে। দুপুরে তিনি হাসপাতালে পৌঁছলেন। কমলা জানালার পাশে বসেছিল, কিন্তু সে ওনাকে দেখছিল না। সে বাইরের গাছগুলোকে দেখছিল, যেন কোনো পুরনো পাড়াকে খুঁজছে। অজয়কে দেখে উঠে দাঁড়াতে যাচ্ছিল, কিন্তু অজয় হাতের ইশারায় তাকে বসে থাকতে বললেন। অজয় তাকে জিজ্ঞেস করলেন, শরীর কেমন আছে? কমলা সেই একই জবাব দিল যা সে সবসময় দিত, চলছে। এই জবাব অসুস্থতার নয়, অভ্যাসের ছিল। কিছুক্ষণ দুজনেই চুপ থাকলেন। তারপর কমলা জিজ্ঞেস করল, বেটা, তুই খুশি তো? প্রশ্নটি সাধারণ ছিল, কিন্তু তাতে মায়ের অধিকার লুকিয়েছিল। অজয় কিছুক্ষণ চুপ থাকলেন, তারপর বললেন, আমি সফল। কমলা খুব হালকা হাসির সাথে বলল, আমি খুশি হওয়ার কথা জিজ্ঞেস করেছিলাম। এই বাক্যটি অজয়ের ভেতরে কোথাও গভীরে গিয়ে লাগল। উনার প্রথমবারের মতো মনে হল যে উনার সাফল্যগুলো যেন কোনো এক খালি ঘরের মতো। আমি কখনো ভাবতেই পারিনি যে তোমার সামনে বসে এই কথাগুলো বলতে পারব। অজয় হঠাৎ বললেন, আমি তোমার জন্য কিছু করতে চাই। কমলার সাথে সাথে মাথা নেড়ে দিল। করিস না, সে বলল। তুই যা হয়েছিস সেটাই আমার সবচেয়ে বড় পাওয়া। অজয়ের মনে হল এই বাক্যটি উনার অপরাধবোধকে আরও বাড়িয়ে দিল। যদি কমলা অভিযোগ করত, কিছু চাইত, তবে হয়তো তিনি স্বস্তি পেতেন, কিন্তু তার না চাওয়াটাই উনাকে ভেঙে দিচ্ছিল। অজয় হাসপাতাল থেকে বেরোনোর সময় এক সিদ্ধান্ত নিলেন, কিন্তু এই সিদ্ধান্ত প্রশাসনিক ছিল না। এই সিদ্ধান্ত ওনার নিজের সাথে জড়িত ছিল। তিনি তাকে সেই সম্পর্কের চোখেই দেখবেন যেভাবে সে সবসময় ওনাকে দেখে এসছে, মায়ের পরে মা। সন্ধ্যায় ওনার কাছে মন্ত্রণালয় থেকে ফোন আসলো। আগের দিনের ঘটনা নিয়ে প্রশ্ন তোলা হলো। ওনাকে সতর্ক করা হলো যে আবেগপ্রবণ সিদ্ধান্ত প্রশাসনকে দুর্বল করে দেয়। অজয় মন দিয়ে শুনলেন এবং কেবল এটুকুই বললেন, কখনো কখনো মানুষকে বাঁচানোর জন্যে ব্যবস্থাকে কিছুক্ষণের জন্য থমকে দিতে হয়। ফোন কেটে গেল। অজয় চেয়ারে বসে থাকলেন। তিনি জানতেন যে সামনের পথ সহজ নয়। সেই রাতে তিনি একটি কাগজ বের করলেন এবং কিছু লাইন লিখলেন, ফুটপাত বিক্রেতাদের জন্যে পুনর্বাসন পরিকল্পনার খসড়া। কিন্তু লেখার সময় ওনার সামনে কমলার মুখ ভাসছিল, এবং তিনি জানতেন যে এই কাগজটি কেবল শুরু। কমলা হাসপাতালের বিছানায় শুয়েছিল। তার ঘুম আসছিল না। সে মনে মনে ভাবল যে হয়তো অজয়কে চিনে ফেলে সে ভুল করেছে, হয়তো এবার তার জন্য সমস্যা বাড়বে। কিন্তু তারপর সে নিজের মনকে বোঝাল, যা হওয়ার হয়ে গেছে। আর এই ভেবেই তার চোখ ভিজে আসল, কারণ সে তার ছেলেকে ফিরে পেয়েছিল, যদিও কিছু সময়ের জন্যে। অজয় প্রতাপ সিং এখন পরিষ্কার দেখতে পাচ্ছিলেন যে কমলার সাথে ওনার সম্পর্ক কেবল ব্যক্তিগত নয়। মোড়ের সেই আচমকা দেখা হওয়া এখন প্রশাসনিক ফাইল, বিভাগীয় বৈঠক আর ক্ষমতার করিডর পর্যন্ত পৌঁছে গিয়েছিল। অফিসে এই কথা ছড়িয়ে পড়েছিল যে ডিএম সাহেব একটি বিষয়ে ব্যক্তিগত আগ্রহ নিচ্ছেন। নগর নিগম কমিশনার ওনার সাথে পরিষ্কার ভাষায় কথা বললেন,
তিনি বললেন যে শহরে জবরদখল নিয়ে এমনিতেই চাপ আছে এবং যদি একজন ফুটপাত বিক্রেতাকে ছাড় দেওয়া হয় তবে বাকিরাও একই দাবি করবে। পুলিশ বিভাগ ট্রাফিক জ্যামের দোহাই দিল, রাজস্ব বিভাগ নিয়ম আর আদেশের দীর্ঘ তালিকা শুনিয়ে দিল। প্রত্যেক বিভাগের কাছে নিজস্ব যুক্তি ছিল। অজয় সব শুনলেন, তিনি কাউকে থামালেন না। কিন্তু বৈঠকের শেষে তিনি কেবল এটুকুই বললেন যে তিনি কোনো নির্দিষ্ট ব্যক্তির জন্য নিয়ম পরিবর্তন করছেন না, বরং নিয়মের ভেতরে মানুষের জন্য জায়গা খুঁজছেন। ঘরে বসে থাকা অফিসারদের এই কথা পছন্দ হল না, কারণ ব্যবস্থা নিজের স্থবিরতাকে সবচেয়ে বেশি ভালোবাসে, আর মানুষ প্রায়ই তাকে টলিয়ে দিতে থাকে। এদিকে হাসপাতালে কমলার শরীর এখন স্থিতিশীল থাকলেও মন ছিল অস্থির। সে ধীরে ধীরে বুঝতে পারছিল যে তার উপস্থিতি অজয়ের জন্য সমস্যা হয়ে দাঁড়াচ্ছে। তার সেই পুরনো দিনগুলোর কথা মনে পড়তে লাগল। এক দুপুরে কমলা অজয়কে বলল যে সে এবার হাসপাতাল থেকে যেতে চায়। অজয় ডাক্তারের সাথে কথা বললেন এবং ছুটির প্রস্তুতি করালেন। কিন্তু এবার কমলা যাবে কোথায়? অজয় চুপ হয়ে গেলেন। তিনি তাকে নিজের সরকারি বাংলোয় রাখার কল্পনা করতে পারছিলেন না, আবার তাকে ফিরিয়ে সেই বস্তিতে পাঠানো ওনার কাছে অপরাধের মতো মনে হচ্ছিল। দুটো বিকল্পই ওনার ভুল মনে হচ্ছিল। কমলা ওনার নীরবতা পড়ে নিল। সে শান্ত স্বরে বলল যে সে তার পুরনো জায়গায় ফিরে যাবে এবং আবারও সবজি বিক্রির কাজ শুরু করে দেবে। অজয় প্রতিবাদ করলেন, কিন্তু কমলা প্রথমবারের মতো একটু কড়া সুর অবলম্বন করল। সে পরিষ্কার বলল যে সে কারোর সমস্যার কারণ হতে চায় না, না অজয়ের বদনামের, না তার পদের বিপদের। সে বলল যে সে অজয়কে এজন্য মানুষ করেছিল যাতে সে এগিয়ে যায়, এজন্য নয় যে সে তার কারণে পিছিয়ে পড়ে। তার চোখে জল ছিল, কিন্তু কণ্ঠে ছিল দৃঢ়তা। অজয় প্রথমবারের মতো বুঝতে পারলেন যে মা হওয়া মানে কেবল আঁকড়ে ধরে রাখা নয়, বরং সঠিক সময়ে পিছিয়ে যাওয়াও। অজয়ের প্রথমবারের মতো রাগ হল, কমলার উপর নয়, নিজের ওপর। উনার মনে হল যে তিনি নিজের অপরাধ বোধ কমলার জীবনের ওপর চাপিয়ে দিচ্ছেন। তিনি তার সাহায্য করছিলেন না, বরং নিজের ভেতরের খালি জায়গা ভরার চেষ্টা করছিলেন। এই উপলব্ধি উনাকে ভেতর থেকে চুরমার করে দিল। এরই মধ্যে মিডিয়ায় খবর ছড়িয়ে পড়ল। প্রশ্ন উঠতে লাগল যে ডিএম সাহেব ব্যক্তিগত আবেগের ভিত্তিতে সিদ্ধান্ত নিচ্ছেন। সোশ্যাল মিডিয়ায় বিতর্ক শুরু হল। কিছু মানুষ অজয়ের প্রশংসা করছিল, তো কিছু লোক ওনার ওপর পক্ষপাতের অভিযোগ তুলছিল। উপরমহল থেকে বার্তা আসলো যে পরিস্থিতির ওপর নজর রাখা হচ্ছে। এক সন্ধ্যায় অজয় হাসপাতালে পৌঁছালেন, তখন কমলা জানালার পাশে বসেছিল। সে না তাকিয়েই বলল যে সে জানে অজয় এসেছে। সে জানালো যে সে সিদ্ধান্ত নিয়েছে যে সে পরদিনই ফিরে যাবে। অজয় তাকে আটকানোর চেষ্টা করলেন, কিন্তু কমলা প্রথমবারের মতো ওনার কথা থামিয়ে দিল। সে বলল যে মা হওয়ার অধিকার তাকে এই কথা বলার অনুমতি দেয় যে বেটা ভুল পথে যেও না। কমলা খুব সাধারণ শব্দে বলল যে যদি অজয়কে তার কারণে এক রাতও শান্তিতে ঘুমাতে না হয়, তবে সে নিজেকে কখনো ক্ষমা করতে পারবে না। সে বলল যে সে অজয়কে এজন্য মানুষ করেনি যে সে তার জন্যে লড়াই করবে, বরং এজন্য মানুষ করেছিল যাতে সে ঠিক আর ভুলের তফাৎ বোঝে। এই কথাগুলো অজয়ের জন্য সবচেয়ে কঠিন ছিল। তিনি নিয়মের সাথে লড়তে পারতেন, অফিসারদের সাথে তর্ক করতে পারতেন, কিন্তু কমলার এই নৈতিক দৃঢ়তার সামনে তিনি পুরোপুরি নিরস্ত্র ছিলেন। প্রথমবারের মতো ওনার মনে হল যে সবচেয়ে বড় ত্যাগ সেই করছে যে বাইরে থেকে সবচেয়ে দুর্বল দেখায়। অজয় দীর্ঘ সময় হাসপাতালের করিডোরে দাঁড়িয়ে থাকলেন। তিনি ঠিক করলেন যে তিনি কোনো তাৎক্ষণিক আদেশ দেবেন না। তিনি এমন সমাধান খুঁজবেন যাতে কমলা একা না হয়ে পড়ে এবং ওনার পদটি কোনো অনুগ্রহের মতো মনে না হয়। তিনি ঠিক করলেন যে এই লড়াই এবার ব্যক্তিগত থাকবে না, বরং নীতিগত হবে। সেই রাতেই তিনি একটি প্রস্তাব তৈরি করালেন, ফুটপাত বিক্রেতাদের জন্য অস্থায়ী জোন, স্বাস্থ্য সহায়তা আর পরিচয়ের ব্যবস্থা। এই প্রস্তাব কেবল একজন কমলার জন্য ছিল না, বরং সেই সমস্ত কমলাদের জন্য ছিল যাদের শহর প্রতিদিন দেখে আর ভুলে যায়। কমলা সেই রাতে অনেক রাত পর্যন্ত জেগে থাকল। সে মনে মনে অজয়ের মাকে মনে করল। তার মনে হলো যদি সে আজ বেঁচে থাকত তবে হয়তো এটাই বলতো, আমার ছেলেকে সঠিক পথে চলতে দাও। আর এই ভেবেই তার চোখ ভরে আসল, কারণ সে জানত যে মায়ের কাজ কখনো শেষ হয় না। অজয়ের ভেতরে এখন শান্তি আর ভয় একসাথে ছিল। শান্তি এজন্যে যে তিনি নিজের সাথে মিথ্যে বলা ছেড়ে দিয়েছিলেন, আর ভয় এজন্যে যে পরের পদক্ষেপটি উনার পুরো পরিচয় বদলে দিতে পারত। নাগপুরের সকাল সেদিন একটু অন্যরকম ছিল। আকাশ পরিষ্কার থাকলেও বাতাসে এক অদ্ভুত ভারী নিস্তব্ধতা ছিল, যেন শহর নিজেই কোনো সিদ্ধান্তের অপেক্ষা করছে। কালেক্টরেট ভবন প্রতিদিনের মতো খুলল, ফাইল চলল, কর্মীরা আসলেন, কিন্তু অজয় প্রতাপ সিংয়ের ভেতরে সবকিছু থমকে ছিল। তিনি জানতেন যে আজকের দিনটি ওনার জীবনের অন্যতম কঠিন দিন হবে। কমলা সেই সকালে খুব তাড়াতাড়ি জেগে গিয়েছিল। হাসপাতালের ঘরে হালকা আলো ছিল,
সে নিজের জামাকাপড় ঠিকমতো ভাঁজ করল, যেমনটা কোথাও যাওয়ার প্রস্তুতি হয়। ডাক্তার বলেছিলেন যে সে এখন সুস্থ, কিন্তু কমলা জানত যে অসুখ শরীরের নয়, বয়স আর ক্লান্তির। সে জানালার বাইরে তাকালো এবং মনে মনে ঠিক করে নিল যে আজ সে কারোর ওপর বোঝা হবে না। অজয় হাসপাতালে পৌঁছলেন তখন কমলা তৈরি হয়ে বসেছিল। সে না জিজ্ঞেস করেই বলল যে সে ফিরতে চায়। অজয় তাকে আটকানোর চেষ্টা করলেন না। তিনি বুঝতে পেরেছিলেন যে কমলার এই সিদ্ধান্ত সেই প্রেম থেকে এসেছে যা দিয়ে একসময় সে ওনাকে মানুষ করেছিল। তিনি কেবল এটুকুই বললেন যে তিনি তাকে দিয়ে আসবেন। গাড়ি যখন সীতাবড়ির সেই মোড়ে থামল তখন কমলার চোখ ভরে আসল। এটাই সেই জায়গা যেখানে সে অজয়কে চিনেছিল, আর এখান থেকেই সবকিছু বদলে গিয়েছিল। অজয় গাড়ি থেকে নেমে দেখলেন যে নগর নিগমের কর্মীরা চক দিয়ে মাটিতে চিহ্ন বানাচ্ছে। ফুটপাত বিক্রেতাদের জন্য একটি অস্থায়ী জোন ঠিক করা হচ্ছিল। এটা কোনো বড় ঘোষণা ছিল না বা কোনো মঞ্চ ছিল না, কেবল কাজ চলছিল। কমলা ধীরে ধীরে জিজ্ঞেস করল, এটা কি? অজয় বললেন যে এটা কাদের সবার জন্য যারা প্রতিদিন এখানে বসে। কমলা মাথা নাড়ল, কিন্তু তার চেহারায় খুশি ছিল না। তার জন্য সবচেয়ে বড় সান্ত্বনা এটাই ছিল যে অজয় সঠিক মানুষ হিসেবে টিকে থাকল। কমলা তার পুরনো চাদরটি বিছাল আর সবজিগুলো রাখল। তার হাত আগের মতো স্থির ছিল না। অজয় এটা দেখলেন। তিনি তাকে বললেন যাতে সে এবার থেকে রোজ এখানে না বসে আরাম করে। কমলা খুব শান্তিতে জবাব দিল যে সে কাজ এজন্য করে না যে তার ভালো লাগে, বরং এজন্য করে যে কাজ তাকে বাঁচিয়ে রাখে। অজয় কিছুক্ষণ ওখানেই দাঁড়িয়ে থাকলেন। আশেপাশে অনেক মানুষ ছিল, কিন্তু কেউ জোরে কিছু বলল না। সবাই বুঝতে পারছিল যে এটা কোনো সাধারণ দৃশ্য নয়। অজয় নিচু হয়ে কমলার পা ছুঁয়ে প্রণাম করলেন। এটা তিনি জনসমক্ষে কখনো করেননি। কমলা ঘাবড়ে গেল। সে সাথে সাথে ওনার হাত ধরে টেনে তুলল এবং বলল যে লোকে কি ভাববে। অজয় বললেন যে লোকে অনেক কিছু ভাবে, কিন্তু কিছু সম্পর্ক ভাবনার ঊর্ধ্বে থাকে। দুপুর হতে হতে খবর ছড়িয়ে পড়ল। মিডিয়া আসলো, প্রশ্ন হল। অজয় কোনো দীর্ঘ বয়ান দিলেন না। তিনি শুধু এটুকুই বললেন যে যারা এই শহরকে সচল রেখেছে তাদের শহর থেকে বের করে দেওয়া যায় না। কিছু লোক তালি বাজাল, কেউ চুপ থাকল, কিন্তু কমলা এসব থেকে দূরে ছিল। সে কেবল সবজি ওজন করছিল। সন্ধ্যা নামতে নামতে কমলা ক্লান্তি অনুভব করতে লাগল। সে চাদর গুছিয়ে নিল আর ওঠার চেষ্টা করল, কিন্তু হাঁটু দুটো আর সাথ দিল না। সে ওখানেই বসে পড়ল। এবার কমলা বেশি কিছু বলল না। ডাক্তাররা পরীক্ষা করলেন, রিপোর্ট সাধারণ ছিল, কিন্তু কমলার চোখে এক অদ্ভুত ক্লান্তি ছিল। সে অজয়কে বলল যে এবার তার বিশ্রাম প্রয়োজন। অজয় তার পাশে বসলেন। তিনি তাকে জিজ্ঞেস করলেন যে সে কি কিছু বলতে চায়। কমলা অনেকক্ষণ পর বলল যে সে খুশি। সে বলল যে সে তার কাজ পূরণ করে ফেলেছে। সে অজয়কে বড় হতে দেখেছে, আর আজ তাকে একজন সত্যিকারের মানুষ হতে দেখল। সে বলল যে এবার যদি সে চলেও যায় তবে তার কোনো আক্ষেপ থাকবে না। এই কথাগুলো বলার সময় তার গলায় কোনো ভয় ছিল না, কেবল সন্তোষ ছিল। রাতের তৃতীয় প্রহরে কমলার শ্বাস শ্লথ হতে শুরু করল। নার্স অজয়কে ডাকলেন। ডাক্তার আসলেন। অজয় ওখানেই দাঁড়িয়েছিলেন, যেন কোনো আদেশের অপেক্ষা করছেন। কিন্তু এখানে কোনো আদেশ কাজে আসে না। কমলা শেষবারের মতো অজয়ের দিকে তাকাল। তার চোখে সেই একই আপন ভাব ছিল যা একসময় ওনার ছোটবেলায় থাকত। সে খুব নিচু স্বরে বলল, কেঁদিস না, তুই ঠিক আছিস, এটাই অনেক। আর তারপর কমলা চুপ হয়ে গেল। অজয় দীর্ঘক্ষণ ওখানেই দাঁড়িয়ে থাকলেন। ওনার মনে হল যেন কোনো এক পুরনো অবলম্বন হঠাৎ হাত থেকে ফসকে গেল। তিনি প্রথমবারের মতো ডুকরে কাঁদলেন। কোনো ক্যামেরা ছিল না, কোনো অফিসার ছিল না, ছিল কেবল এক ছেলে যে তার দ্বিতীয় মাকে হারিয়েছে। পরদিন নাগপুরে কাজ চলতে থাকল। মোড়গুলো খোলা থাকল, সবজি বিক্রি হল, মানুষ আসলো গেল, কিন্তু সেই মোড়ে বসা এক মহিলার জায়গাটি খালি ছিল। আর সেই খালি জায়গায় অনেক কিছু ভরা ছিল, কৃতজ্ঞতা, অপরাধবোধ আর এক নীরবতা। অজয় প্রস্তাবে স্বাক্ষর করলেন। পরিকল্পনা বাস্তবায়িত হল। অনেক মানুষ উপকৃত হল, কিন্তু প্রতিটা সিদ্ধান্তের সাথে সাথে ওনার কমলার কথা মনে পড়তে লাগল। তিনি জানতেন যে তিনি অনেক কিছু বদলে দিয়েছেন, কিন্তু তিনি সেই একটা জিনিস ফিরিয়ে দিতে পারেননি। কখনো কখনো রাতে তিনি সেই মোড়ের কাছ দিয়ে যেতেন,
গাড়ির জানালার বাইরে তাকাতেন আর মনে মনে বলতেন, আমি দেরি করে ফেললাম মা। আর প্রতিবার কোনো জবাব আসত না, কারণ কিছু সম্পর্ক জবাব দেয় না, কেবল যন্ত্রণা দিয়ে যায়। নাগপুর সেদিন একজন ডিএমকে সিদ্ধান্ত নিতে দেখেছিল, কিন্তু কেউ দেখেনি একজন ছেলেকে তার মাকে হারাতে। যদি এই গল্পটি আপনার হৃদয়ের কোনো কোণকে স্পর্শ করে থাকে, আপনার চোখকে সিক্ত করে থাকে, তবে এই ভিডিওটিকে লাইক অবশ্যই করবেন। একে নিজের সমস্ত বন্ধু-বান্ধবদের সাথে শেয়ার অবশ্যই করবেন, যাতে ভালোবাসা আর মানবিকতার এই দীপশিখা জ্বলে থাকে। চ্যানেলটিকে সাবস্ক্রাইব অবশ্যই করবেন।